নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, পাওয়ালগড়ের কুয়ার সাপ। আমাদের শীতাবাসের 3 মাইল দূরে জঙ্গলের গভীরে প্রায় 400 গজ লম্বা ও তার প্রায় অর্ধেক চওড়া এক মুক্ত প্রান্তর, তা পান্না সবুজ ঘাসে ঢাকা এবং বেতসলতার জালে জড়ানো বিচ্ছিন্ন গাছে ঘেরা। সৌন্দর্যে এর জোড়া নেই। আর এই ঘাস জমিতে আমি প্রথম দেখি সেই বাঘকে, যে সমগ্র যুক্তপ্রদেশে পাওয়ালগড়ের কুয়ার সাপ নামে পরিচিত ছিল। 1920 থেকে 1930 সাল অবধি বাঘটাকে মেরে নাম কেনার জন্যে শিকারীরা হন্যে হয়ে ঘুরেছে। এক শীতের সকালে সূর্য সবে উঠেছে, তখন আমি ঘেঁষো জমির মুখোমুখি ভাঙা জমিটি টপকে পেরোলাম। দূরের দিকে এক স্ফটিক স্বচ্ছ স্রোতস্বিনীর 2 তীরের শুকনো পাতার মধ্যে 20টা লাল বনমোরগ আছড়াচ্ছিল এবং শিশিরে ঝলমল মরকত সবুজ ঘাসে ছড়িয়ে ছিটিয়ে 50টি কি তারও বেশি চিতল ঘাস খাচ্ছিল। একটি গাছের কাটা গোড়ায় বসে ধূমপান করতে করতে আমি এ দৃশ্য কিছুক্ষণ ধরে দেখছি। এমন সময়ে আমার সবচেয়ে কাছের হরিণীটি মাথা তুলল, আমার পানে ফিরল ও ডেকে উঠল। এক মুহূর্ত বাদে আমার নিচের ঘন ঝোপ থেকে ফাঁকায় বেরিয়ে এলো কুয়ার সাপ। দীর্ঘ 1 মিনিট কাল ও এ দৃশ্য দেখতে থাকলো দাঁড়িয়ে, মাথা উঁচুতে তুলে। তারপর আস্তে ধীর পা ফেলে ঘেঁষো জমিটি পার হতে শুরু করলো। শীত ঋতুতে জাকালো চামড়া ওর, নবোদিত সূর্য তা দীপ্তোজ্জ্বল করে তুলছে। মাথা এখন ডাইনে ঘুরিয়ে বাঁয়ে ঘুরিয়ে হরিণরা ওকে যে চওড়া পথ ছেড়ে দিল, তা ধরে ও যখন হাঁটছিল, তখন সে এক রাজকীয় দৃশ্য। নদীর কাছে গিয়ে বাঘটা গুড়ি মেরে বসল, পিপাসা মেটালো, লাফিয়ে পেরোলো নদীটি এবং ওপারের ঘন গাছ জঙ্গলে ঢুকতে ঢুকতে জঙ্গলের প্রাণীরা ওকে যে কুর্নিশ পেশ করল, তার স্বীকৃতিতে ডেকে উঠল 3 বার। কেননা যখন থেকে ও ঘেঁষো জমিতে পা রেখেছে, প্রতিটি চিতল ডেকেছিল, প্রতিটি বনমোরগ কুকুরকু করেছিল এবং গাছের একদল বানরের প্রত্যেকে কিচিরমিচির করেছিল। সে সকালে বড় দূরে চলে এসেছিল কুয়ার সাপ, কেননা ওর বাসা 6 মাইল দূরে এক গিরিখাতে, যে অঞ্চলে হাতির সহায়তায় অধিকাংশ বাঘ শিকার করা হয়। সেখানে বাস করে ও বাসা বেঁচেছিল বুদ্ধিমানের মতো। নিচের গিরিমালা অবধি চলে যাওয়া গিরিখাটটি 8 মাইল লম্বা, তার দুদিকে খাড়াই পাহাড় 1000 ফুট অবধি উঠে গেছে। গিরিখাটটির উঁচু দিকের কিনারে প্রায় 20 ফুট উঁচু এক জলপ্রপাত এবং লাল মাটি কেটে যেখান দিয়ে জল বয়ে গেছে, সেই নিচের কিনারে গিরিখাটটি সরু হয়ে 4 ফুট হয়েছে। তাই কুয়ার সাপ যখন নিজের মহলে, তখন তার সঙ্গে হিসেব মেটাতে ইচ্ছুক যে কোনো শিকারীকেই বাধ্য হয়ে সে কাজ করতে হবে পায়ে হেঁটে। একদিকে এই নিরাপদ আশ্রয়, অন্যদিকে রাত্রিতে শিকার করা সরকারি আইন বিরুদ্ধ। এর ফলেই শিকারীর কবল থেকে কুয়ার সাহেবের দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব হয়েছিল। মোষের জ্যান্ত টোপের সহায়তায় ওকে শিকার করবার বহু চেষ্টা বারবার করা হয়, তা সত্ত্বেও কুয়ার সাপ কখনো গুলি খায়নি। যদিও আমি জানি বাঘটা 2 বার কোনো মতে মৃত্যুর হাত এড়িয়ে বেঁচেছে। প্রথমবার নিখুঁত এক জঙ্গল হাঁকানির পর যে মোটা রশিতে মাচানটি টাঙানো ছিল, তার দরকারের সময় ফ্রেড অ্যান্ডারসনের রাইফেলের গতিতে ব্যাঘাত সৃষ্টি করে। আর দ্বিতীয়বার হাঁকানি শুরু হবার আগেই কুয়ার সাপ মাচানের কাছে পৌঁছে যায় এবং হুইশ এডিকে
পাইপে তামাক ভরতে দেখে। দুবারই মাত্র কয়েক ফুট পাল্লার মধ্যে ওকে দেখা যায়। অ্যান্ডারসন ওকে এক শেটল্যান্ড টাট্টুর মতো বড় বলে বর্ণনা করেন। এডি বলেছেন ও একটা গাধার মতো বড়। এই সকল এবং অন্যান্য বিফল প্রচেষ্টার পরের শীতে আমাদের কমিশনার উইন্ডহ্যাম ভারতের যে কোনো লোকের চেয়ে তিনি বাঘের বিষয়ে বেশি জানেন, তাকে নিয়ে গিয়েছিলাম, যে গিরিখাতে কুয়ারসা বাস করে। তার উঁচু দিকের কিনারা ঘেরা এক ঝুম রাস্তায়। ঝুম রাস্তা হলো জঙ্গলে আগুন লাগার ফলে জঙ্গল জ্বলে সৃষ্ট রাস্তা। ওই পথে সেদিন সকালে বাঘটির থাবার যে টাটকা ছাপ দেখেছি তাই ওকে দেখাতে। উইন্ডহ্যামের সঙ্গে ছিলেন ওর অভিজ্ঞতম শিকারীদের দুজন, এবং ওরা তিনজন থাবার ছাপগুলি সযত্নে পরিমাপ ও পরীক্ষা করার পর উইন্ডহ্যাম বলেন তার মতে বাঘটির বিটুইন দ্য পেগস মাপ হলো 10 ফুট, এবং এক শিকারী বলেন বাঘটির ওভার দ্য কার্ভস মাপ 10 ফুট 5 ইঞ্চি। অপরজন বলেন তা 10 ফুট 6 ইঞ্চি বা বেশি হবে। তিনজনই স্বীকার করেন এর চেয়ে বড় কোনো বাঘের থাবার ছাপ ওরা কখনো দেখেননি। বিটুইন দ্য পেগস মাপ বলতে বোঝায় মৃত বাঘকে চিৎ করে শুইয়ে লেজটি টান করে নাকের ডগা ও লেজের ডগায় কাঠি পুঁতে বাঘ সরিয়ে নিয়ে কাঠি দুটির মধ্যবর্তী মাপ হল বিটুইন দ্য পেগস মাপ। এটি বিজ্ঞানসম্মত পরিমাপ পদ্ধতি। আর ওভার দ্য কার্ভস মাপ হলো একইভাবে বাঘটি রেখে নাকের ডগা থেকে লেজের ডগা অবধি মাপের ফিতে মাপলে তা হয় ওভার দ্য কার্ভস পদ্ধতিতে মাপ। কুয়ার সাহেবের ঘর ঘিরে যে অঞ্চল, সেখানে বন বিভাগ ব্যাপকভাবে গাছ কাটতে শুরু করে 1930 সালে, এবং এই গণ্ডগোলে বিরক্ত হয়ে সে বাসস্থান বদল করে। বাঘটিকে শিকারের উদ্দেশ্যে যে দুজন শিকারী শিকার পাস নেন তাদের কাছে আমি এ কথা শুনি। প্রতি মাসে 15 দিনের জন্যে শিকার পাস দেওয়া হয়, এবং সে শীতকালে একটির পর একটি শিকারী দল বাঘটির হদিশ করতে অসমর্থ হয়। এক বুড়ো ডাক রানার জঙ্গলের ভেতর দিয়ে 7 মাইল দৌড়পথে এক পাহাড়ি গ্রামে যেতে প্রতি সকালে ও সন্ধ্যায় আমাদের গেট পেরিয়ে যায়। এক সন্ধ্যায় ও আমার কাছে এসে বলল সে সকালে উজান পথে ওর 30 বছরের চাকরি জীবনের দেখার মধ্যে সবচেয়ে বড় একটি বাঘের থাবার ছাপ দেখেছে। ও বলল বাঘটি এসেছে পশ্চিম থেকে এবং রাস্তা ধরে 200 গজ এগোবার পর একটি বাদাম গাছের কাছে শুরু হওয়া এক পথ ধরে পূবে গেছে। আমাদের বাড়ি থেকে আন্দাজ 2 মাইল দূরে গাছটি। এটি একটি সুবিদিত জমির নিশানি। বাঘটি যে পথ ধরেছে একটি চওড়া নালা পেরোবার আগে তা গিয়েছে অতি নিবিড় জঙ্গলের মধ্য দিয়ে, তারপর মিলেছে একটি গোপথে। বাঘের প্রিয় জায়গা একটি বনে ঢাকা গভীর উপত্যকা। সেটিতে ঢোকার আগে গোপথটি পাহাড়ের পায়ের কাছটা ঘিরে চলে গেছে। পরদিন সকালে ভোর ভোর রবিনকে পেছন পেছন নিয়ে আমি খোঁজে বেরোলাম। যেখানে গোপথটি ঢুকছে উপত্যকায়, আমার উদ্দেশ্য সেই জায়গাটি। কেননা উপত্যকায় যত জানোয়ার ঢোকে ও বেরোয় তাদের পদরেখা দেখা যায় ওইখানটিতে। যখন থেকে আমরা বেরোই মনে হলো রবিন বুঝেছে আমাদের হাতে এখন বিশেষ এক কাজ আছে, এবং যে বনমোরককে আমরা ব্যাঘাত ঘটালাম, যে কাকার তার কাছে আমাদের যেতে দিল, এবং যে দুটি সম্বর দাঁড়িয়ে পড়ে আমাদের উদ্দেশ্যে ডাকল, তাদের দিকে ও বিন্দুমাত্র মনোযোগ দিল না। যেখানে গোপথটি উপত্যকায় ঢুকেছে জমিটি কঠিন ও পাথুরে, এবং এখানে যখন পৌঁছলাম রবিন মাথা নামালো। অতি সন্তর্পণে শুকলো পাথরগুলো। আমার কাছ থেকে চালিয়ে যাবার ইঙ্গিত পেয়ে ও ঘুরে গেল। ভাটি পথে চলল আমার 1 গজ আগে আগে। ওর আচরণ থেকেই আমি বুঝতে পারলাম ও বাঘের গন্ধ পেয়ে চলছে, এবং সে গন্ধ খুবই টাটকা। নাবুতে আরও 100 গজ গেলাম। সেখানে পথটি সমতল হয়ে গিয়ে পাহাড়ের পাদদেশ ধরে চলে গেছে। মাটিটা নরম। এখানে আমি একটি বাঘের থাবার ছাপ দেখলাম, এবং এক পলক দেখেই
খুশি হলাম যে আমরা কুয়ার সাহেবের পেছু পেছু যাচ্ছি। ও আমাদের থেকে মাত্র 1 বা 2 মিনিটের পথ এগিয়ে আছে। নরম মাটি পেরিয়ে খাড়া উতরাইয়ে এক উন্মুক্ত সমতলে নেমে যাবার আগে পথটি 300 গজ গেছে পাথরের ওপর দিয়ে। বাঘটি যদি পথ ধরে চলে ওকে হয়তো ওই ফাঁকা সমতলে দেখতে পাব। আমরা আরও 50 গজ গেছি, তখন রবিন থামল আর পথের বাধারে একটি ঘাসের ফলার ওপর থেকে নিচ অব্দি নাক ঘষে ও ঘুরে দাঁড়ালো, ঢুকে গেল ঘাসের মধ্যে। এখানে ঘাস 2 ফুট আন্দাজ উঁচু। ঘাসের দূরের দিকে আন্দাজ 40 ফুট চওড়া কেরোডেনড্রন গাছের এক বনখণ্ড। নিবিড় বন রচনা করে এই গাছটি। 5 ফুট অবধি উচ্চতা হয় এর পাতা বিস্তৃত হয়ে ছড়ায়। ফুলগুলির সঙ্গে ঘোড়া বাদাম ফুলের অমিল নেই, বড় বড় থোকায় ফোটে। যে ছায়া দেয় তার জন্য গাছটি বাঘ, সম্বর ও শুয়োরের খুবই প্রিয়। যখন কেরোডেনড্রনগুলির কাছে পৌঁছল, রবিন থেমে গেল, পিছিয়ে এলো আমার দিকে। অমনি করেই বলল আমাকে ও সামনের ঝোপের মধ্যেটা দেখতে পাচ্ছে না এবং আমি ওকে তুলে বয়ে নিয়ে চলি তাই ওর ইচ্ছে। ওকে তুলে নিয়ে ওর পেছনের পা দুটি ঢুকিয়ে দিলাম আমার বাঁ হাতি পকেটে এবং যখন সামনের পা দুটি আমার বাম বাহুতে বাঁধিয়ে নিল, ও তখন নিরাপদ, নির্ভয় এবং আমিও 2 হাতেই রাইফেল ধরতে পারি। এই সব সময়ে রবিন সর্বদাই উদগ্র আগ্রহী থাকে এবং ও যাই দেখুক আমরা যে শিকার খুঁজছি তার উদ্দেশ্যে গুলি ছোড়ার আগে বা পরে শিকারটি যেমন আচরণই করুক এসে যায় না কিছু। রবিন কখনো নড়ে না, আমার গুলি ছোড়া বিফল করে দেয় না, আমার দেখার কাজে ব্যাঘাত করে না। খুব ধীরে এগিয়ে আমরা কেরোডেনড্রনগুলির আধা পথ গেছি। এমন সময়ে আমার ঠিক সম্মুখ বরাবর ঝোপগুলো নড়তে দেখলাম। বাঘটি ঝোপগুলো থেকে না বেরোনো অবধি অপেক্ষা করলাম। তারপর ওকে মোটামুটি খোলা জঙ্গলে দেখব আশায় আমি এগিয়ে গেলাম, কিন্তু কোথাও দেখলাম না ওকে। আর রবিনকে যখন নামিয়ে দিলাম ও বায়ে ঘুরল, বুঝিয়ে দিল বাঘটি কাছের এক গভীর ও সংকীর্ণ গিরিখাতের ভেতরে ঢুকেছে। একটা একলা পাহাড়, যার ওপরকার গুহাগুলিতে বাঘরা প্রায়ই যায়। তার কাছাকাছি পাহাড়ের পা অবধি চলে গেছে গিরিখাতটি। যেহেতু অত কাছাকাছি কোনো বাঘের সঙ্গে মোকাবিলা করার পক্ষে প্রয়োজনীয় হাতিয়ার নেই, আরও কি যেহেতু এখন প্রাতরাশের সময়, রবিন ও আমি ফিরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রাতরাশের পর একটি ভারী 450 রাইফেলে হাতিয়ারবন্দি হয়ে আমি ফিরে এলাম একা এবং যেমন পাহাড়টির কাছে এলাম, মোষের গলার বড় ঘণ্টার ঢং ঢং এবং একটি লোকের চিৎকার শুনলাম। সুদূর অতীতের দিনে এই পাহাড়টি গুর্খা আক্রমণকারীদের বিপক্ষে যুদ্ধস্থান হিসেবে আঞ্চলিক অধিবাসীরা ব্যবহার করত। পাহাড়টির চূড়া চ্যাটালো, 1.5 বিঘা মতো পরিসর তার, এবং আওয়াজ আসছিল ওখান থেকেই। তাই আমি পাহাড়ে উঠলাম ও দেখলাম একটি লোক একটা গাছে বসে কুড়োলের মাথা দিয়ে একটা শুকনো ডালে ঘা মারতে মারতে চেঁচাচ্ছে, আর গাছের নিচে জড়ো হয়েছে এক পাল মোষ। আমাকে যখন দেখল, লোকটি জোরে ডাকল, বলল উটের মতো বড় শয়তান একটা বাঘ ওদের বহু ঘন্টা যাবৎ ত্রাসাচ্ছে এবং ওকে আর ওর মোষদের তার হাত থেকে বাঁচাতে ঠিক সময়েই এসেছি। ওর কাহিনী থেকে বুঝলাম আমি আর রবিন বাড়ির উদ্দেশ্যে রওনা হবার অল্প পরেই ও পাহাড়ের উপরে এসে যায়, আর ওর মোষদের জন্যে ও যেমন বাঁশপাতা কাটতে লেগেছে, একটি বাঘকে ওর দিকে আসতে দেখে। আগে বহুবার অন্য বাঘদের বেলা যেমন করেছে, এবারও বাঘটিকে তাড়াবার জন্যে ও চেঁচায়, কিন্তু চলে যাবার বদলে এই বাঘটা গজরাতে থাকে। ওর মোষগুলির অনুসরণে ও তখনই ছুট লাগায় আর সবচেয়ে কাছের গাছটায় উঠে পড়ে। ওর চেঁচামেচিতে তোয়াক্কাটি না করে বাঘটা তখন ফিরে ফিরে পায়চারি শুরু করে। মোষগুলো মাথাটা ওর দিকে করে বাড়িয়ে থাকে। হয়তো আমার আসার শব্দ শুনে থাকবে বাঘটা, কেননা আমি আসার মাত্র 1 মুহূর্ত আগে ও চলে গেছে। এই লোকটি এক পুরনো দোস্ত।
ওর গ্রামের গ্রাম মোড়লের সঙ্গে ঝগড়া হবার আগে মোড়লের বন্দুক দিয়ে এসব জঙ্গলে ও প্রচুর চোরা শিকার করেছে। ওকে এবং ওর মোষদের জঙ্গল থেকে নিরাপদে পার করে দেবার জন্যে ও আমাকে মিনতি জানালো। অতএব ওকে পথ দেখাতে বলে কোনো মোষ দলছুট না পড়ে থাকে দেখার জন্যে আমি চললাম পেছন পেছন। প্রথমে মোষগুলো তাদের ঠাস জমায়েত ভাঙতে অনিচ্ছুক ছিল, তবে খানিক খোঁচাবার পর ওদের নড়াতে পারলাম এবং উন্মুক্ত সমতল পেরিয়ে আধাআধি গিয়েছি। তখন আমাদের ডাইনের জঙ্গলে বাঘটা ডাকল। লোকটা জলদি পা চালালো আর আমি তাড়া মারলাম মোষগুলোকে, কেননা এক চওড়া উন্মুক্ত নদীর ওপারে আমার বন্ধুর গ্রাম। ওর মোষটা সেখানে নিরাপদ। নদী এবং আমাদের মধ্যিখানে 1 মাইল অতি দুর্ভেদ্য জঙ্গল। জানোয়ারদের মারার চেয়ে তাদের ছবি তোলায় আমার আগ্রহ বেশি। এ খ্যাতি অর্জন করেছি এবং আমার বন্ধুকে ছেড়ে দেবার আগে ও অনুনয় জানালো যেন এবারকার মতো আমি ফটোগ্রাফ তুলে রেখে বাঘটিকে মারি, কেননা ও বলল বাঘটা প্রত্যহ একটি করে মোষ খাবার মতো যথেষ্ট বড় এবং ওকে 25 দিনে ফতুর করে দেবে। যথাসাধ্য করব বলে কথা দিলাম এবং ফাঁকা সমতলে যাবার জন্য নিজের পায়ের ছাপ ধরে ফিরে চললাম। সেখানে এক অভিজ্ঞতা হলো, যার প্রতিটি খুঁটিনাটি আমার স্মৃতিতে গভীর দাগে দেগে বসে আছে। বাঘটি কোথায় আছে সে পাত্তা ও নিজেই দেবে বলে, নইলে জঙ্গলের জানোয়াররা ওর খবর আমাকে দেবে বলে সমতলে পৌঁছেই অপেক্ষা করব বলে বসে পড়লাম। তখন বেলা আন্দাজ 3টে হবে এবং যেহেতু রোদটা বেশ তপ্ত আর আরাম ধরানো, আমার ভাঁজ করা হাঁটুতে মাথা রাখলাম আর কয়েক মিনিট ঝিমিয়েছি। বাঘটির ডাকে জেগে উঠলাম। তারপর একটু থেমে থেমে ঘন ঘন ও ডেকেই চলল। আশপাশের 100 মাইলের মধ্যে সবচেয়ে ঘন গুল্ম জঙ্গলের 1-1.5 মাইল আন্দাজ চওড়া বলয় আছে সমভূমি ও পাহাড়গুলির মধ্যে। আমার থেকে আন্দাজ 300 মাইল দূরে গুল্মবনের দূরের দিকে পাহাড়ের ওপর বাঘটি আছে বলে আমি স্থির করলাম। যেভাবে ও ডাকছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল ও সঙ্গিনী তল্লাশ করছে। আমি যেখানে বসে আছি তার কাছে সমভূমির উঁচুতে বাঁ হাতি কোণা থেকে শুরু হয়েছে একটি পুরনো গরুর গাড়ি চলার পথ। কয়েক বছর আগে তা কাঠ চালানের কাজে ব্যবহার হতো। বাঘটি যেখানে ডাকছে পথটি প্রায় সিধে লাইনে সেখানে ঢুকে গেছে। এ পথটি আমাকে ডাকন্ত জানোয়ারটির কাছে নিয়ে যাবে, কিন্তু পাহাড়ে আছে লম্বা লম্বা ঘাস এবং আমার সহায়তায় রবিন না থাকায় আমার ওকে দেখতে পাবার সম্ভাবনা সামান্যই। তাই আমি গিয়ে বাঘটির খোঁজ করার বদলে স্থির করলাম ও এসে আমার খোঁজ করুক। ও শুনতে পাবার পক্ষে আমি বড়ই দূরে আছি, তাই কয়েকশো গজ গরুর গাড়ি চলার পথ ধরে ছুটে গেলাম। মাটিতে শুইয়ে রাখলাম রাইফেল, একটি উঁচু গাছের মগডালে চড়লাম এবং 3বার বাঘের ডাক ডাকলাম। তখনই জবাব পেলাম বাঘটির। গাছ থেকে নেমে আমি ডাকতে ডাকতে দৌড়ে ফিরে এলাম এবং যেখানে বসে বাঘের অপেক্ষা করা যায় তেমন উপযোগী একটিও জায়গা না পেয়েই পৌঁছে গেলাম সমভূমে। কিছু একটা করতে হয় তাড়াতাড়ি, কেননা বাঘটি খুব জলদি কাছে এসে পড়ছে। তাই একটি ছোট নাবাল জায়গা দেখলাম কালো দুর্গন্ধ জলে বোঝাই। সেটি বাতিল করে দিয়ে যেখানে পথটি গুল্মবনে ঢুকেছে সেখান থেকে 20 গজ তফাতে ফাঁকায় লম্বা হয়ে শুয়ে পড়লাম উপুর হয়ে। এখান থেকে 50 গজ অবধি পথটি পরিষ্কার দেখতে পাচ্ছি। তারপর পথের উপর ঝুঁকে পড়া একটি ঝোপ আমার চোখ আটকে দিচ্ছে। আমি যা আশা করছি সেই মতো যদি ও পথটি ধরে আসে ও ওই আড়ালটা পেরোলেই গুলি করব বলে ঠিক করলাম। রাইফেলটিতে গুলি আছে নিশ্চিত হবার জন্যে ওটাকে খুললাম। তারপর সেফটি ক্যাচ ঠেলে দিলাম এবং নরম মাটিতে আরাম করে কোনোই ঠেস রেখে বাঘ আবির্ভাব হওয়ার জন্যে অপেক্ষা করতে লাগলাম। খোলা জমিতে যখন পৌঁছেছি তখন থেকে আর ডাকিনি। তাই ওকে দিক নির্দেশ জানাবার জন্যে নিচু গলায় ডাকলাম একবার। 100 গজ দূর থেকে তৎক্ষণাৎ ও সে ডাকে সাড়া দিল। আমি বিচার করে বুঝলাম ও যদি ওর স্বাভাবিক গতিবেগে আসে তাহলে আড়ালটি পেরিয়ে আসবে 30 সেকেন্ডে
এই 30 সংখ্যাটি গুনলাম অতি ধীরে ধীরে। গুনে গুনে 80 অবধি গুনেছি। তখন চোখের কোনাজ দিয়ে আমার সামনে ডান দিকে একটা নড়াচড়া দেখলাম। সেখানে ঝোপগুলো আমার 10 গজের মধ্যে। ওদিক পানে চোখ ফিরিয়ে ঝোপগুলোর ওপর দিয়ে একটা পেল্লায় মাথাকে উকি মারতে দেখলাম। এখানে ঝোপগুলো 4 ফুট উঁচু। ঝোপগুলোর মাত্র 1 কি 2 ফুট ভেতরে আছে বাঘটা, কিন্তু আমি ও বলতে ওর মাথাটুকুই দেখতে পেলাম। যখন অতি ধীরে রাইফেলের পয়েন্ট ঘোরাচ্ছি এবং সাইড বরাবর চেয়ে দেখছি, দেখলাম মাথাটা আমার পানে সবটা ফেরানো নেই। আর আমি যেহেতু ওপর পানে গুলি ছুড়ছি, ও চেয়ে আছে নিচের দিকে। ওর ডান চোখের 1 ইঞ্চি নিচে নিশানা করলাম, ট্রিগার টিপলাম, আর পরের আধ ঘন্টা ধরে ভয়ে মারা গেলাম প্রায়। যেমনটি ভেবেছিলাম তেমন মোড়ে পড়ে না গিয়ে বাঘটি পুরো লম্বা শরীরটি নিয়ে ঝোপগুলোর ওপরের শূন্যে সিধে উঠে গেল। চিত হয়ে পড়ল 1 ফুট পুরু একটি গাছের ওপর। সেটি ঝড়ে উপড়ে ফেলেছিল। গাছটি তখনও কাঁচা। বিশ্বাস করা সম্ভব নয়, এমন প্রচণ্ড রাগে ওই গাছটি আক্রমণ করল, কামড়ে টুকরো টুকরো করলো ওটাকে। করতে করতে গর্জনের পর গর্জন করতে থাকলো। আর তার চেয়েও ভয়ঙ্কর যা, একটা ভয়াল রক্ত জমিয়ে দেওয়া আওয়াজ করতে থাকলো, যেন ওর চরমতম শত্রুকে ও ফালা ফালা করছে দাঁতে, যেন তুফান এসে পড়েছে উপরে। তেমনিভাবে গাছটির ডালপালা আঁচড়াতে থাকলো, আর আমার পাশের ঝোপগুলো ঝাঁকতে থাকলো। ফুলে ফুলে উঠল। প্রতি মুহূর্তে আমি ভাবলাম ও এসে আমার ওপর পড়ল। কেননা যখন গুলি ছুরি ও তাকিয়েছিল আমার দিকে এবং জানতো আমি কোথায় আছি। রাইফেলটিতে ফিরে গুলি ভরার পক্ষেও ভীষণ আড়ষ্ট হয়ে গেছি ভয়ে। ভয় যে সামান্য নড়াচড়া ও আওয়াজে বাঘটার মনোযোগ আকৃষ্ট হবে। আঙুল বা ঘোড়ার ট্রিগারে রেখে আধ ঘন্টা ধরে আমি শুয়ে শুয়ে ঘামলাম। অবশেষে গাছের ডালপালা ও ঝোপগুলোর আছাড়ি পেছাড়ি বন্ধ হলো। গর্জনটা কম ঘন ঘন হলো। অবশেষে বন্ধ হলো আমাকে নিশ্চিন্ত করে। আরও আধ ঘন্টা আমি একেবারে নিস্পন্দ পড়ে থাকলাম, ভারী রাইফেলের ওজনে হাতগুলোতে খিল ধরা। তারপর পায়ের আঙুলের টানে পেছন পানে সরতে থাকলাম। এভাবে 30 গজ চলে পায়ের উপরে উঠে দাঁড়ালাম ও নিচু হয়ে দুমড়ে সবচেয়ে কাছের গাছটিতে আশ্রয় নেওয়ার জন্য দৌড়লাম। সেখানেই থেকে গেলাম কয়েক মিনিট। তারপর যখন সব শান্ত, তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন সকালে একজন পাকা গাছে চড়িয়ে লোককে সঙ্গে নিয়ে আবার সেখানে ফিরে এলাম। যেখানে বাঘটি পড়ে যায় সেখান থেকে আন্দাজ 40 গজ দূরে ফাঁকা জমিটির কিনারে উঠেছে একটি গাছ। তা আগের সন্ধ্যাতেই লক্ষ্য করেছিলাম। খুব সন্তর্পণে আমরা এই গাছের কাছে এগোলাম, আর আমি যখন গাছের পেছনে দাঁড়ালাম, লোকটি মগডালে উঠে গেল। বহুক্ষণ সযত্ন নিরীক্ষণের পর ও নিচের দিকে চাইল আর মাথা নাড়ল। যখন মাটিতে নেমে আমার কাছে এলো, ও আমাকে বলল যে একটি বড় এলাকা জুড়ে ঝোপগুলি ধরাসাত হয়েছে, তবে বাঘটিকে কোথাও দেখা যাচ্ছে না। চারদিকে তীক্ষ্ণ নজর রাখতে এবং ঝোপে কোনো নড়াচড়া দেখলে আমাকে হুঁশিয়ার করে দিতে নির্দেশ দিয়ে আমি ওকে গাছের উঁচুতে পাঠিয়ে দিলাম ফের। আর যেখানে বাঘটি তাণ্ডব করেছে সে জায়গাটি দেখতে গেলাম। যেন এমনটি করবে সংকল্প করেই তাণ্ডবটি করেছে ও। কেননা গাছটি থেকে ডালপালা আর বড় বড় কাঠের চাং কামড়ে ছিঁড়ে ফেলার ওপরে বহু ঝোপ উপড়ে ফেলেছে শেকড় শুদ্ধ। অন্যগুলো কামড়ে শেষ করেছে। চারিদিকে প্রচুর রক্ত ছেটানো, মাটিতে দুটো জমাট বাঁধা রক্তের চাপ। একটির কাছে 2 ইঞ্চি সমচতুষ্কোণ এক টুকরো হাড়। পরীক্ষা করে দেখলাম সেটি বাঘের খুলির অংশ। যখন আমি চলে যাই বাঘ এখানেই ছিল। তার প্রমাণ হলো 2টি রক্তের চাপ। আর আরেকটি তথ্য, এই জায়গা থেকে কোনো রক্ত নিশানা রওনা হয়নি। গত সন্ধ্যায় যেসব সাবধানতা অবলম্বন করেছিলাম তা খুবই প্রয়োজনীয় ছিল। কেননা যখন পালাবার ব্যাপারটি শুরু করি আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জানোয়ারের 10 গজের মধ্যে,
একটি সদ্য জখম বাঘ। জায়গাটি বের দিয়ে চলে গিয়ে যে পাতাগুলো ওর মুখে ঘষতে গেছে তাতে এখানে সেখানে রক্তের ছোট ছোট দাগ পেলাম। বাঘের গতিপথের এই সকল নিশানি 200 গজ দূরে এক মহাকায় শিমুল গাছের দিকে সিধে চলে গেছে লক্ষ্য করে আমি ফিরে গেলাম। যে জমি আমাকে খুঁটিয়ে দেখতে হবে তা পরিষ্কার পাখির চোখে দেখা ছবির মতো দেখার জন্যে আমার লোকটি যে গাছে ছিল সেটিতেই উঠে পড়লাম। কেননা প্রবল অস্বস্তিতে আমার বোধ হচ্ছিল ওকে জ্যান্তই দেখব আমি। মাথায় গুলি খেয়ে বাঘ দিনের পর দিন বেঁচে থাকতে পারে, এমনকি সে জখম থেকে সেরে উঠতেও পারে। এই বাঘটির খুলির এক টুকরো খোয়া গেছে তা সত্যি। এর আগে যেহেতু ঠিক ওর মতো জখমওয়ালা কোনো জানোয়ারের সঙ্গে আমি কখনো মোকাবিলা করিনি, আমি জানি না ও কি করবে, কয়েক ঘন্টা বা কয়েকদিন বাঁচবে না বুড়ো হয়ে মরা অবধি বেঁচে থাকবে। এই কারণে ঠিক করলাম অন্যান্য জখম বাঘের মতোই আচরণ করব ওর সঙ্গে। ওকে অনুসরণ করার সময়ে যে ঝুঁকি এড়ানো চলে সে ঝুঁকি নেব না। গাছের মগডালের আসন থেকে দেখলাম শিমুল গাছ বরাবর লাইনটির সামান্য বায়ে 2টি গাছ। যেখানে রক্ত সেখান থেকে কাছের গাছটি 30 গজ দূরে, অপরটি 50 গজ এগিয়ে। আমার লোকটিকে গাছের ওপরে রেখে আমি নিচে নামলাম। আমার রাইফেল, একটি শটগান ও 100 কার্তুজের একটি থলি নিলাম। অতি সন্তর্পণে কাছের গাছটির কাছে গেলাম। ওটি বেয়ে 30 গজ উঁচু অবধি চললাম। একটি মজবুত দড়ির প্রান্তে যে রাইফেল ও শটগান বেঁধেছিলাম তা টেনে তুললাম আমি ওঠার পর। যদি দরকার পড়ে তবে যেখানে চট করে ওটি পাবো গাছের তেমন এক ফাঁকে রাইফেলটি ঠিকভাবে বসিয়ে দিয়ে আমি দুদিকে ছোট গুলি বর্ষণ করতে থাকলাম ঝোপগুলোর ওপর। গজের পর গজ ধরে ধরে দ্বিতীয় গাছের তলা পর্যন্ত। বাঘটি বেঁচে আছে আর ওই এলাকাতেই আছে ধরে নিয়ে ওর ঠাওর মালুম পাবার উদ্দেশ্যে আমি এই কাজ করতে থাকলাম। কেননা জখমি বাঘ কাছাকাছি গুলির আওয়াজ শুনলে বা গায়ে একটি বিঁধলে হয় গর্জাবে নয় আক্রমণ করতে তেড়ে বেরোবে। বাঘটির উপস্থিতির কোনো জানান না পেয়ে আমি দ্বিতীয় গাছটিতে গেলাম ও শিমুল গাছটির কয়েক গজ ভেতর পর্যন্ত ঝোপগুলিতে গুলি ছুঁড়তে লাগলাম। শেষ গুলিটি ছুঁড়লাম শিমুল গাছটিতেই। মনে হলো ওই শেষ গুলিটি ছোড়ার পর চাপা গর্জন শুনলাম একটা, কিন্তু দ্বিতীয়বার কোনো সাড়া না পেয়ে ভাবলাম ওটি আমার মনেরই ভুল। আমার কার্তুজের থলে এখন শূন্য, অতএব আমার লোকটিকে ডেকে নিয়ে আজকের মতো ক্ষান্ত দিয়ে বাড়ি চলে গেলাম। পরদিন সকালে ফিরে এলাম যখন, দেখলাম আমার বন্ধু সেই মোষওয়ালা খোলা জমিতে মোষ চড়াচ্ছে। আমাকে দেখে ও গভীর স্বস্তি পেল বলে মনে হলো এবং এর কারণ জানলাম পরে। ঘাস তখনও শিশিরে ভিজে রয়েছে, তারই মধ্যে আমরা একটি শুকনো জায়গা খুঁজে বের করলাম আর সেখানে বসে ধূমপান করতে করতে স্ব স্ব অভিজ্ঞতা বর্ণনা করতে লাগলাম। আমি আপনাদের আগেই বলেছি আমার বন্ধুটি প্রচুর চোরা শিকার করেছে এবং সারাটি জীবন বাঘ অধ্যুষিত জঙ্গলে মোষ চড়াবার বা শিকার করবার ফলে ওর অরণ্য সম্বন্ধে অভিজ্ঞতা যথেষ্ট। সেদিন সেই চওড়া উন্মুক্ত নদীর কাছে ওকে রেখে চলে যায়। তারপর ও পেরিয়ে চলে যায় আরও দূরে এবং যেদিকে আমি গেলাম সেদিক থেকে আসা শব্দটব্দ শুনতে বসে পড়ে। 2টো বাঘকে ডাকতে শোনে। আমার গুলির পর একটি বাঘের ক্রমান্বয়ে গর্জন শোনে আর অতি স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত করে আমি একটি বাঘকে জখম করেছি, সেটি আমাকে মেরে ফেলেছে। পরদিন সকালে একই জায়গায় ফিরে এসে 100টা গুলি ছোড়ার শব্দে ও বেজায় অবাক হয়। আর আজ সকালে কৌতূহল আর চাপতে না পেরে ও দেখতে এসেছে ব্যাপারখানা হলো কি। রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে ওর মশলা দেখিয়ে দিয়েছে কোথায় পড়ে যায় বাঘটি। ও শুকনো রক্তের ছোপ দেখেছে, হাড়ের টুকরোটিও। ওর মতে খুলির একাংশ উড়ে যাবার পর কোনো জানোয়ারেরই কয়েক ঘন্টার বেশি বেঁচে থাকা সম্ভব নয় এবং বাঘটি মৃত বলে ও এমনই সুনিশ্চিত যে মোষগুলো নিয়ে জঙ্গলে গিয়ে আমার হয়ে মরা বাঘটি খুঁজে বের করতে চাইল। মোষের সহায়তায় মরা বাঘ উদ্ধার করবার এ পন্থার কথা শুনেছি আমি,
কিন্তু নিজে কখনো এটি চেষ্টা করে দেখিনি। ওর মোষগুলির কোনো ক্ষতি হলে ওকেই ক্ষতিপূরণ গ্রহণ করতে হবে, এই শর্তে আমি ওর প্রস্তাবে রাজি হলাম। গুনতিতে 25টি মোষকে জড়ো করে নিয়ে আগের দিন যে লাইনটি বরাবর গুলিবর্ষণ করেছি তা ধরে ধরে মোষগুলির অনুসরণে শিমুল গাছটির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা খুব আস্তে এগোচ্ছি, কেননা কোথায় পা ফেলব তা দেখতে শুধু চিবুক সমান উঁচু ঝোপি সরাতে হচ্ছে না হাত দিয়ে দিয়ে। মোষদের তরফে দলছুট হয়ে চলার অতি স্বাভাবিক প্রবণতাও দমন করতে হচ্ছে ঘন ঘন। সেখানে ঝোপগুলি পাতলা। সেই শিমুল গাছের কাছে যখন এগিয়েছি দেখলাম একটি ছোট নাবাল গর্ত। সেটি শুকনো পাতায় ভর্তি, আর পাতাগুলো চেপটে আছে। তার ওপর অনেকগুলো রক্তের ছোপ, কতগুলো শুকনো, কতগুলো জমাট বাঁধার অবস্থায়, একটি একেবারে টাটকা। যখন মাটিতে হাত রাখলাম দেখলাম জমিটি উষ্ণ। আগের দিন আমি যখন 100টি কার্তুজ বর্ষণ করি এই নাবালেই শুয়েছিল বাঘটি। এ যত অবিশ্বাস্যই মনে হোক, এবং আজ আমাদের ও মোষগুলোকে যখন কাছে আসতে দেখে শুধু তখনই সরে গেছে ও। মোষগুলো ইতিমধ্যে রক্ত দেখে মাটি আছড়ে ভোঁস করতে আরম্ভ করেছে। তাই তেড়ে আসা বাঘ আর খ্যাপা মোষের পালের মধ্যে আটকে পড়ার সম্ভাবনা আমার পছন্দ হলো না। আমার বন্ধুর হাত ধরে ওকে পেছনে ঘোরালাম এবং মোষগুলির অনুসরণে ফাঁকা জমির উদ্দেশ্যে রওনা হলাম। যখন নিরাপদ জায়গায় পৌঁছলাম লোকটিকে বাড়ি যেতে বললাম, আর বললাম পরদিন আবার আসব এবং বাঘটির সঙ্গে একা মোকাবিলা করব। বাড়ি থেকে আসতে ও যেতে প্রত্যেক দিন জঙ্গলের যে পথে এসেছি গেছি তা কিছু দূর গেছে নরম মাটি দিয়ে। আর এই চতুর্থ দিনে এই নরম মাটিতে একটি বড় মদ্দা বাঘের থাবার ছাপ দেখলাম। থাবার ছাপ ধরে গিয়ে দেখলাম শিমুল গাছের 100 গজ ডাইনে গিয়ে বাঘটি এক দুর্ভেদ্য গুল্মবনে ঢুকেছে। এই এক গোলমেলে ব্যাপার। এখন যদি এই জঙ্গলে কোনো বাঘ দেখি তাহলে খুব কাছ থেকে তাকে না দেখা অবধি জানবো না এটা আহত বাঘটা না অনাহত অন্য একটা। যা হোক, যখন দেখা দেবে তখন এই সমস্যার মোকাবিলা করা যাবে। দুশ্চিন্তা করে কোনো লাভ হবে না। তাই ঢুকে পড়লাম ঝোপে, আর শিমুল গাছটির গোড়ার সেই নাবালের উদ্দেশ্যে রওনা হলাম। অনুসরণ করার জন্যে কোনো রক্তের নিশানা নেই, তাই এঁকে বেঁকে চলতে থাকলাম 1 ঘন্টা বা তার বেশি সময়কাল ধরে। ঘন ঝোপে কয়েক ইঞ্চির বেশি চোখ চলছিল না। অবশেষে পৌঁছলাম একটি 10 ফুট চওড়া শুকনো নদীতে। নদীতে নামার আগে চোখ তুলে চাইলাম, দেখলাম একটি বাঘের পেছনের বাঁ পা আর লেজটুকু, ওর শরীর আর মাথা গাছের আড়ালে গোপন রেখে বাঘটি একেবারে নিস্পন্দ দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে শুধু এই পাখানা। কাঁধে রাইফেল তুললাম, আবার নামালাম। পা ভেঙে দেওয়া সোজা হতো, কেননা বাঘ আছে মাত্র 10 গজ দূরে। পায়ের মালিক যদি আহত বাঘটি হতো তবে সে ঠিক কাজ হতো, কিন্তু এই এলাকায় আছে 2টি বাঘ, এবং ভুল বাঘটির ঠ্যাং ভেঙে দিলে আমার কষ্ট দ্বিগুণ বাড়বে। এই জমিতে এমনিতেই আমার যথেষ্ট কষ্ট। অচিরে পা সরিয়ে নেওয়া হলো। বাঘটি সরে চলে যাচ্ছে শুনলাম, আর যেখানে ও দাঁড়িয়েছিল সেখানে গিয়ে কয়েক ফোঁটা রক্ত দেখলাম। ওই পা ভেঙে দিইনি বলে অনুশোচনা করার পক্ষে এখন খুবই দেরি হয়ে গেছে। আরও এগিয়ে সিকিমাইল গিয়ে একটি ছোট নদী, এবং এখন জখম সামলে বাঘটি ওই নদীর উদ্দেশ্যে চলছে এটাই সম্ভব। ওকে মাঝপথে ধরা অথবা তাতে ব্যর্থ হলে ওর জন্যে সে জলের কাছে অপেক্ষা করার উদ্দেশ্যে আমি একটি সুরিপথ ধরলাম। জানতাম সেটি ওই নদীতে গেছে, আর ওটি ধরে কিছু দূর এগিয়েছি। বাঁ দিকে ঘণ্টার আওয়াজের মতো স্বরের ডাক শুনলাম। স্বরটি জঙ্গল ধরে ছুটে পালালো। এখন পরিষ্কার বোঝা গেল আমি বাঘটি থেকে এগিয়ে আছি, এবং আর কয়েক পা মাত্র এগিয়েছি তখন শুকনো কাঠ ভাঙার জোর শব্দ শুনলাম, যেন কোনো ভারী জানোয়ার ওর উপরে পড়ল। শব্দটি এলো 50 গজ দূর থেকে। যেখান থেকে সম্বরটি ডাকে ঠিক সেই জায়গাটি থেকে। সম্বরটি অরণ্য প্রাণীদের এক বাঘের উপস্থিতি বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে, ভুল নেই তাতে। অতএব কাঠটি শুধু ভাঙতে পারে বাঘটি। তাই যেদিক থেকে আওয়াজ এলো সেদিক পানে গুলি মেরে চলতে শুরু করলাম, হাত ও হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে।
এখানে ঝোপগুলি 6 থেকে 8 ফুট উঁচু। উপর দিকের ডালপালায় ঘন পত্র সন্নিবেশ, বোটায় পাতা খুব কম, তাই 10 থেকে 15 ফুট দূর অবধি দেখতে পাচ্ছিলাম তার ফাঁক দিয়ে। যদি বাঘ আক্রমণ করে সে আসবে সামনের জায়গাটি থেকে, কেননা অন্য কোনো দিকে আমি গুলি করতে পারবো না। এই উৎকণ্ঠা ভরা আশায় আমি 30 গজ গিয়েছি। তখন চোখে পড়ল ওপরের পাতার ফাঁক দিয়ে গলে পড়া রোদ ঝলমল করছে লাল কোনো কিছুর ওপর। হতে পারে ওটা শুধু একগুচ্ছ শুকনো পাতা, আবার হতে পারে ওটা বাঘটি। ডান দিকে 2 গজ সরে গেলে বস্তুটি আরও ভালোভাবে আমার নজরের মধ্যে আসে, তাই চিবুক মাটি ছোঁয়া অবধি মাথা নিচু করে মাটিতে পেট ঘষতে এই দূরত্ব পেরোলাম হামাগুড়ি দিয়ে, এবং মাথা তুলে দেখলাম বাঘ আমার সামনে। আমার দিকে চেয়ে গুড়ি মেরে বসেছিল ও। রোদ ঝলকাচ্ছিল ওর বাঁ কাঁধে, এবং আমার 2টি বুলেট খেয়ে একটি শব্দও না করে কাত হয়ে গড়িয়ে গেল ও। সামনে দাঁড়িয়ে ওর মহিমময় আকারটি চোখ বুলিয়ে দেখলাম যখন, তখন আমার সামনে পড়ে আছে পাওয়ালগড়ের কুয়ার সাপ। তা নিশ্চিত জানবার জন্য পায়ের নিচের নরম অংশ পরীক্ষা করার প্রয়োজন হলো না। 4 দিন আগে ছোড়া বুলেটের প্রবেশস্থানটি চামড়ার এক ভাঁজে চাপা পড়েছিল, এবং ওর মাথার পেছনে ছিল একটি বড় গর্ত। সেটি বিস্ময়জনকভাবে একেবারে পরিষ্কার ও সেরে ওঠা। আমি জানতাম আমার রাইফেলের গুলির শব্দ শোনার জন্য অপেক্ষা করা হচ্ছে, তাই উৎকণ্ঠা থেকে মুক্তি দিতে তাড়াতাড়ি বাড়ি গেলাম, এবং যখন এক পট চা পান করছি এবং এই শিকার কাহিনীর শেষ অধ্যায় শোনাচ্ছি, আমার লোকেরা জড়ো হতে থাকল। 20টি মানুষের এক বাহক দল নিয়ে আমার বোন এবং রবিনের সঙ্গে যেখানে বাঘটি পড়ে আছে সেখানে ফিরে এলাম, এবং রশি দিয়ে ওকে খুঁটিতে বাঁধার আগে আমার বোন এবং আমি ওকে মাপলাম নাক থেকে লেজের ডগা এবং লেজের ডগা থেকে নাক অবধি। প্রথমবার কোনো ভুল করিনি সে বিষয়ে নিশ্চিত হবার জন্য বাড়িতে এসে আবার মাপলাম ওকে। এই পরিমাপগুলির কোনো দাম নেই, কেননা সেগুলিকে সার্টিফিকেট দিতে কোনো নিরপেক্ষ সাক্ষী হাজির ছিল না। তবু বাঘের থাবার ছাপ দেখে জঙ্গল সম্পর্কে অভিজ্ঞ লোকেরা যেরকম নির্ভুলভাবে বাঘের দৈর্ঘ্য নিরূপণ করতে পারেন তা বোঝাবার পক্ষে মাপগুলি আগ্রহ উদ্দীপক। আপনাদের মনে থাকবে উইন্ডহ্যাম বলেছিলেন বাঘটি বিটুইন পেগস 10 ফুট, তা ওভারকাপস মোটামুটি দাঁড়ায় 10 ফুট 6 ইঞ্চি। একজন শিকারী বলেছিলেন ওভারকাপস বাঘটি 10 ফুট 5 ইঞ্চি। আরেকজন বলেছিলেন ও 10 ফুট 6 ইঞ্চি অথবা কিছু বেশি হবে। এইসব আন্দাজি হিসেব করার 7 বছর বাদে গুলি খাওয়ার পর আমার বোন এবং আমি বাঘটিকে ওভারকাপস 10 ফুট 7 ইঞ্চি এই মতো মেপে দেখি। গল্পটি আমি কিছু বিস্তারিত করেই বললাম। আমার নিশ্চিত মনে হচ্ছে 1920 থেকে 1930-এর মধ্যে যারা বাঘটির পেছনে ফেরেন তারা জেনে কৌতূহলী হবেন কিভাবে পাওয়ালগড়ের কুয়ার সাহেবের অন্তিম ঘনিয়েছে।